শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রোজিনা, ন্যায় বিচার নিশ্চিতে সচেষ্ট থাকবে সরকার। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র মুজিব কেল্লার উদ্বোধন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, ২৬ মে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বিলম্ব, করোনায় নতুন মৃত্যু ২৮, বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ওয়ানডে সিরিজে টাইগারদের শুভ সূচনা, মেহেদী মিরাজের ঘূর্ণিতে লঙ্কানদের হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। বিকেল 4:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 5 দিন পর মুক্ত হলেন তিনি। এর আগে সকালে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে করা মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালত। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে রাসেল খানের রিপোর্ট। দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের কাগজপত্র রোববার বিকেলে কাশিমপুর কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সাংবাদিক রোজিনাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। মুক্ত হয়ে সাংবাদিক সংগঠন সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোজিনা ও তার পরিবারের সদস্যরা। এর আগে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের বিষয়ে শুনানি হয়। পরে ৫,০০০ টাকা মুচলেকায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম। জামিনের ভার্চুয়াল শুনানিতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি আর রাষ্ট্রপক্ষে প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। এই জামিন প্রদানের ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রপোজাল দেয়া হয়েছে, যে কন্ডিশন আরোপ করার কথা বলা হয়েছে, আমরা তাতে দ্বিমত পোষণ করি না। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। আদালতের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন আসামি পক্ষের আইনজীবী। আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থার শিকার হন। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের হয়। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাবার মাধ্যমে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি। জাতিসংঘ গ্লোবাল সেফটি উইক উপলক্ষে অনলাইন আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক ও সংবাদপত্রের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভূমিকা তুলে ধরে রোজিনা ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। এদিকে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান সেজন্য মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার সচেষ্ট থাকবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাষ্ট্রপক্ষ চেয়েছে তার জামিন হোক, এই জন্য আপনাদের সাথে আমিও সন্তোষ প্রকাশ করছি। এই ঘটনাটি অবশ্যই একটি অনভিপ্রেত ঘটনা ছিল, যেটির প্রেক্ষিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন, সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন। তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না।
সংবাদপত্র শিল্পের জন্য এই সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত তার কিছুই করতে পারেনি। যে কোনো দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন করে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল সমুদ্র সীমায় যে কোনো দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আসছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, ৫টি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১৫টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সক্ষমতা ও সরকারের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সম্পদ চলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে পাওয়া যায় না। কারণ তারা দেখেছেন যে বিশ্বের সব থেকে বেশি দুর্যোগ মোকাবেলায় আমাদের এত ঝুঁকি থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবন নিরাপত্তা দিতে পারছি। দুর্যোগে বিপাকে ১৯৭৫ থেকে ৯৬ পর্যন্ত বিভিন্ন সরকারের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন যে কোনো দুর্যোগে মানুষের পাশে আওয়ামী লীগে দাঁড়িয়েছে। ৭৫ থেকে ৯৬ এই পর্যন্ত যারা ক্ষমতায় তারা এসব মানুষের কল্যাণের দিকে কোনোদিন ফিরে তাকায়নি। এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি। সমুদ্র সীমা কিংবা উপকূলে স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এরা একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন আওতায় আসে। সমুদ্র সীমা আমাদের জাহাজ চলে, কিন্তু সেখানে যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। মহামারী করোনাকালেও মানুষের দুর্দশা লাঘবে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সরকার পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি সে কষ্টটা লাঘব করতে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস ২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল হয়ে বাংলাদেশে আছড়ে পড়তে পারে। খুলনা ও সুন্দরবন অঞ্চলের ওপর আঘাত বেশি হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এটি এখনও পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে লঘুচাপটি। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ২৬ তারিখ বিকেল বা সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। এখনকার গতিবেগ অনুযায়ী এর প্রভাবে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৮০ থেকে ১১০ কিলোমিটার। আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ ২৬ তারিখ বিকেল অত সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে। খুলনা, সুন্দরবন ও আশপাশের এলাকায় এর প্রভাবে ঝোড়ো হাওয়া থাকবে, তবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সুন্দরবন এই সাইডে যাবে, জলোচ্ছ্বাস যেটা আসবে বিশেষ করে আপনার সাতক্ষীরা খুলনার দিকে কিছুটা পানি পাবে, কিন্তু মেন যেটা হবে হচ্ছে আপনার বালেশ্বর রিভার অর্থাৎ হচ্ছে আপনার সাগর আইল্যান্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গাতে জলোচ্ছ্বাসের যেটা আছে। তারপরে যেহেতু এটা সুপার সাইক্লোন হওয়ার এ পর্যন্ত নাই, ওই ধরনের জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে মাছ ধরা সকল নৌকা ও ট্রলারকে বলা হয়েছে উপকূলে ফিরে আসতে। এটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।
প্রায় 15 লাখ মানুষের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ বিলম্বিত হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.90%। একদিনে শনাক্ত 1354 ও সুস্থ হয়েছে 899। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সার্বিক বিষয় তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। লকডাউন বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট কতখানি আমরা এ পর্যন্ত 9টি পেয়েছি একেবারে নিশ্চিত। যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তারা দ্বিতীয় ডোজে অন্য কোম্পানির ভ্যাকসিন নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই সপ্তাহের পরে আমাদের টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে। মিক্সড ভ্যাকসিন দেবার আপাতত কোনো সিদ্ধান্ত নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA বা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এরকম প্রতিষ্ঠিত সংস্থাগুলো থেকে যদি আমরা বৈজ্ঞানিক তথ্যপাত্র এর পক্ষে যথেষ্ট পরিমাণে পাই, সেটি নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 442তম দিনে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 28 জন। 486টি ল্যাবে 15,205টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,354। নতুন 899 জন সহ সুস্থ হয়েছে 7,30,697। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.90%। সুস্থতার হার 92%-এর বেশি ও মৃত্যু 1.57%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। বিধিনিষেধের মেয়াদ 7 দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবেন বলে জানানো হয়েছে। কোভিড-19 সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। 30 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল 5ম দফায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে চলতে পারবে সব ধরনের যানবাহন। পরবর্তী 7 দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু দূরপাল্লার পরিবহন সার্বিক বিবেচনা করে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস সার্ভিসও আমরা চালু করার ব্যাপারে সরকারের নির্দেশনা আসছে। এই উপমহাদেশে মহাত্মা গান্ধীর পরে যদি কোনো নেতা বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় সারাটি জীবন অনুরক্ত ছিলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে শান্তির জন্য বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। একটি স্বাধীন দেশ ও জাতি রাষ্ট্র উপহার দেয়া ছাড়াও এ পুরস্কারে ভূষিত হয়ে বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে পুরো বাঙালি জাতিকে সম্মানিত করেছিলেন। জীবনের প্রতিটি ক্ষণে শান্তি প্রতিষ্ঠায় ধ্যান জ্ঞান নিয়ে থাকা বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু স্বীকৃতি এনে দিয়েছিল জুলিও কুরি পুরস্কার প্রাপ্তি। সবার সাথে তার বন্ধুত্বের পররাষ্ট্রনীতি এখন সারা বিশ্বে শান্তির সংস্কৃতির অনুসরণীয় মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে বলেও মত বক্তাদের। শান্তি পুরস্কার পান, তিনি যেমন সম্মানিত হয়েছেন তার চেয়ে বেশি আমাদের বাঙালি জাতি সম্মানিত হয়েছে। এইটা একটি বড় জাতির জন্য একটি বড় অর্জন, বড় স্বীকৃতি। এই মুজিববর্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন দিয়েছেন যে এই বছরের নভেম্বরে আমরা বাংলাদেশ বিশ্ব শান্তি দিবস, 2 দিনব্যাপী বিশ্ব শান্তি দিবস আমরা উদযাপন করব। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেটে শিল্প সুরক্ষায় থাকছে বাড়তি নজর, কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ই-পাসপোর্টে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল বাক্যটি হতে ইসরায়েল শব্দটি বাদ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন বলেছেন, পাসপোর্টে ইসরায়েলের নাম তুলে দেওয়া হলেও দেশটির বিষয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। পাসপোর্টকে আন্তর্জাতিক মানে নিতে 6 মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল আমরা এটা ডিলিট করেছি। এটা স্ট্যান্ডার্ড পাসপোর্টের জন্য
এবং এই ডিলিট ডাজ নট মিন আমাদের পররাষ্ট্র বিষয় সম্পর্কে নীতিতে কোনো পরিবর্তন হয়েছে। আমরা এখনও ইসরায়েলকে রিকগনাইজ করি নাই এবং আমরা প্যালেস্টাইনের সপক্ষে এখনও অত্যন্ত সোচ্চার। আমরা বিশ্বাস করি যে 2 স্টেট সলিউশন 1967 সালের যে ছিল বর্ডার এবং আল কুদস এন্ড আল শরীফ প্যালেস্টাইনের ক্যাপিটাল হবে, সেটাতে আমাদের একই অবস্থানে আমরা আছি। ইট ডাজ নট মিন যে এটা বাদ দিলে পরে আপনি ইসরায়েলে যেতে পারবেন, নো, সেটা আমরা এখনও অ্যালাউ করি। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায়কে ফরমাইশি বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারছে না বলেই নানা রকম নির্যাতন নেমে আসছে তাদের ওপর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো আছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপি নিয়ে দুঃস্বপ্ন না দেখে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান ফখরুল। বলতেই হবে যদি মনে করতে অবশ্যই ফরমাইশি রায়। বিচার ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে সরকার কি বলে না বলে তার উপরেই আপনি নির্ভর করেন। আমরা এই কথা বহুবার বলেছি। উনি এখনো সিসিইউতেই আছেন এবং সিসিইউ থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ ডাক্তার এটা অ্যালাউ করছে না। শি ওয়ান্টস টু গো, কিন্তু ডাক্তাররা থেকে কিছুতেই অ্যালাউ করছে না, কারণ এখনও কিন্তু তার লাংসে পাইপ দেওয়া আছে, রাইট? লাংসে তার পাইপ আছে যেখান দিয়ে আপনার ড্রেন আউট করতে হচ্ছে এক্সট্রা ওয়াটার। শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের জমিও দখল করেছেন লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়াল। হত্যা, নির্যাতন আর ভয়ভীতি দেখিয়ে রাজধানীর মিরপুরের আলীনগরে অন্তত 30 বিঘা জমি এখন তার দখলে। রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে এসব জমিতে হাভেলি প্রপার্টির সাইনবোর্ড ঝুলিয়ে দেন তিনি। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নকে সঙ্গে নিয়ে সাবেক সাংসদ আউয়ালের দখল সাম্রাজ্য নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এম এ আউয়াল জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের এক গ্রামে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আউয়াল এখন কোটি কোটি টাকার মালিক। আমি এম এ আউয়াল, লক্ষ্মীপুর 1। তরিকত ফেডারেশনের হয়ে 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে অনেকটা ত্রাসের রাজত্ব কায়েম করেন নিজ জেলা লক্ষ্মীপুরও। খুনের আসামি 1 নম্বর আসামি আমাদের সাবেক সংসদ সদস্য রামগঞ্জের এম আউয়াল। এক কথা বলবো, উনি একজন ভূমিদস্যু। উনি টিআর কাবিখা এগুলো মানুষ কোনো বন্টন করে নাই। সোলারের নামে রামগঞ্জ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। এই রামগঞ্জের বিভিন্ন সরকারের উন্নয়নের বরাদ্দ থেকে উনি কমিশন বাণিজ্য করেছেন, লুটতরাজ করেছেন। সমানতালে চলে মিরপুরের আলীনগরে আউয়ালের দখল রাজত্ব। এখানের এই জমির কাগজপত্রে মালিক আমানুল্লাহ ও তার পরিবার। রয়েছে তাদের পৈতৃক কয়েক বিঘা সম্পত্তি, কিন্তু দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছে আউয়াল বাহিনী। এই 3টা ফ্যামিলির জায়গা এই জায়গা সবার চেয়ে বেশি। কই থেকে আলীনগরের আউয়াল সাহেব আসলো, আইসা মনে করেন ঠিক আছে একের পর এক জায়গা মনে করেন দখল করা আরম্ভ করলো। ওই জায়গায় একটা ঘর আছে দেখতে পারবেন, ওই ঘরটা তো তার টর্চার সেল। এই সেলের মধ্যে নিয়ে বিভিন্ন লোকের মনে করেন নির্যাতন করতো, মারতো, অনেক কিছু করতো। কিনের মতো বাচ্চা আছে, কোন দিন জানি মাজা হালাই তো কওয়া যায় না। এই একটা মাজা হালাইছি, তো আমিও জায়গার মালিক, আমারও মাজা হালাইতে পারে। আমার এক ভাই তো মারাই গেল মোমেন্ট বক্স এই জমি লিয়া। আমগো জায়গা বরট করছে, আমগো কোনো দখল দানা কলে কোনো জায়গা সম্পত্তি তখন নাই। থানায় অভিযোগ করেও কোনো ফলাফল মেলে না বলে জানান স্থানীয় বাসিন্দারা। ইয়াবা দিয়া, গাঞ্জা দিয়া, অস্ত্র মামলা দিয়া, চাঁদাবাজি দিয়া ধরে দেয়। আউয়ালের দখলে রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কয়েক একর জায়গাও। সরকারি জায়গা দখল করে বিক্রিও করেছেন সাবেক এমপি আউয়াল। তবে সরকারি জমি উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আউয়াল সাহেব সহ অন্যান্য যারা ওখানে সংঘবদ্ধ আছে তাদের অধীনে যে আমাদের জমিটা আছে, সেই জমিটা আমরা খুব দ্রুততম সময়ে মহামান্য আদালতের নির্দেশ ক্রমে আমরা এটা উদ্ধারের ব্যবস্থা করব। সাবেক এই এমপি ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা, জমি দখল, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে এসব মামলায় আউয়াল জেলে না গেলেও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। মামলার আসামি সব অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্টে জামিনে ছিল। আওয়ালের বিরুদ্ধেও আমরা মামলা নিয়েছি। আওয়ালের এই যে বাহিনীর সুমনের বিরুদ্ধে মামলা নিয়েছি, অ্যারেস্ট হয়েছে। আউয়াল ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের হাত থেকে মুক্তি চান শাহিনুদ্দিনের পরিবার সহ স্থানীয়রা। সাইদুল ইসলাম,
21 টেলিভিশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অতি ক্ষুদ্র শিল্প খাত। বড় শিল্পগুলো হাজার হাজার কোটি টাকা ঋণ প্রণোদনা পেলেও ছোট শিল্প অনেকটাই অবহেলিত। তাদের জন্য বাজেটে আসছে বিশেষ বরাদ্দ ও নীতি সহায়তা, এমন আশ্বাস সরকারের। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার ক্ষতি মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য সরকার 22,000 কোটি টাকারও বেশি অর্থ ঋণ সহায়তা ঘোষণা করেছে। স্টিমুলাস প্যাকেজ যেটি দেওয়া হলো সেটার কিন্তু তথ্যটা সব জায়গায় যায় না। কিন্তু ব্যাংকে লেনদেন না থাকা, জটিল নিয়ম, সর্বোপরি অবাধ তথ্য প্রবাহের অভাবে বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তা প্রণোদনা থেকে বঞ্চিত। অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রায় সবাই রয়ে গেছেন প্রণোদনার বাইরে। সলভ করার জন্য কিন্তু কমার্শিয়াল ব্যাংকরা লোন দিতে পারছে না। কেন পারছে না? কারণ এই যে সেগমেন্ট অফ দ্য পপুলেশন, দে হ্যাভ নো কোল্যাটরাল অর ক্যাশ অর ব্যাংকিং হিস্ট্রি যার ভিত্তিতে ওদেরকে লোন দেওয়া যায়। আমাকে বলা হচ্ছে ভ্যাট অফিস থেকে আপনি 5% দিচ্ছেন কেন? আমাদের নিয়ম চেঞ্জ হচ্ছে 7%। এই ইনফরমেশনটা আমি শহরে বসেই জানি না, গ্রামের মানুষগুলি জানবে কি করে? অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন 60 লাখেরও বেশি উদ্যোক্তা এই খাতে। মোট উৎপাদনের 40% যোগান আসে এই খাত থেকে। ইনফর্মাল সেক্টরকে কিভাবে আমরা নানা ফর্মাল মেথডসের মাধ্যমে সহায়তা করতে পারি, সেটা দুটোর মধ্যে একটা যোগসূত্র যদি আমরা আবিষ্কার করতে পারি, বা আবিষ্কার করার দরকার নেই, যোগসূত্র সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের পারপাস সার্ভড হয়ে যায়। বিষয়ের প্রণোদনার প্রদান এবং ঋণের সত্য সমীকরণ সহ পুনরুত্থানের কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে রয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। উপরেগুলো লুপে নিয়ে গেছে, নো টাইম, কিন্তু নিচের দিকে যাচ্ছে না, কারণ ওই চ্যানেলগুলো নাই বা শুকিয়ে গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের চলমান আয় ব্যবস্থা ধরে রাখার বিষয়টি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় শিল্পের সুরক্ষায় থাকছে বাড়তি নজর। আর অপ্রাতিষ্ঠানিক খাতের কাজ হারানো মানুষদের জন্য নগদ ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথাও ভাবছে সরকার। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন বাজেটে গবেষণা ও প্রশিক্ষণ খাতেও বরাদ্দ বাড়ানো দরকার। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। করোনার প্রভাবে কাজ হারিয়েছেন বহু মানুষ। ব্যবসা হারিয়ে বেকার অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা ও তাদের কর্মচারী। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মহীনতার আঘাত বেশ জোরালো। ক্ষতিগ্রস্ত এই বিপুল সংখ্যক মানুষের সহায়তায় খাদ্যবান্ধব নানা কর্মসূচি ও নগদ সহায়তা নিয়ে পাশে আছে সরকার। গভর্নমেন্ট ডিসিশন নিল 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এমন পরিস্থিতির মধ্যে করা নাড়ছে 2021-22 অর্থবছরের জাতীয় বাজেট। অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি মানুষের কর্মচাঞ্চলতা ফিরিয়ে আনতে একটি কর্মসংস্থানমুখী বাজেট প্রত্যাশা করছেন অর্থনীতিবিদরা। 21-22 অর্থ বছরের যে 3টি দিকে প্রায়োরিটি দেওয়া দরকার, তার মধ্যে প্রথম যে ভাগটি বলবো সেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত যেখানে মনোযোগ দেওয়া দরকার সেখানে হচ্ছে আমার দারিদ্র, যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটারি এলোকেশন। এদিকে করোনাকালীন বাজেটে বৃহৎ শিল্প ও সেবা খাতের সঙ্গে কৃষি, ক্ষুদ্র ব্যবসা সহ সব ধরনের ব্যক্তি উদ্যোগকেও অগ্রাধিকারে রাখার পক্ষে উদ্যোক্তা ও গবেষকরা। এখন বাংলাদেশ এলডিসি উত্তরণের পথে যাচ্ছে এবং সেখানে আমাদেরকে বাজারে অনেক কম্পারিটিভ হতে হবে। সেই কম্পিটিশন আমরা যদি এফডিআই কে অ্যাট্রাক্ট করতে চাই, এফডিআই এর জন্য আমাদের লোকাল ইনভেস্টমেন্টকে আরো স্ট্রং করতে হবে। ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির ইতিবাচক প্রভাবে দেশে দারিদ্র্যের হার 21% নেমে এসেছিল, আর হতদরিদ্রের হার কমে দাঁড়ায় 11%। কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারণে দারিদ্র্য বিমোচনের এই অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বরং নতুন করে কিছু মানুষ আবারও দারিদ্র্য সীমার নিচে নামছেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে বাজেট সাজানো হচ্ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী, যাতে থাকছে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের নানা উদ্যোগ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামো, এই কয়েকটি ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, বিনিয়োগ করতে হবে, বাড়াতে হবে।
অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে টেকসই কর্মসংস্থানের বিকল্প নেই বলেও মত পরিকল্পনা মন্ত্রীর। সরকার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় বিপর্যস্ত ভারতে নতুন মহামারী ব্ল্যাক ফাঙ্গাস, 2 শতাধিক মৃত্যু। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার ঈদযাত্রায় 15 দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 323 জন, আহত 622। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সমিতির মহাসচিব মোজাম্মেল হক জানান, একদিকে লকডাউন, অন্যদিকে গণপরিবহন বন্ধ। তারপরও এবার ঈদের যাত্রায় 318টি দুর্ঘটনায় মারা গেছেন গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিদিন সড়কে প্রাণ গেছে 21 জনের বেশি মানুষের, আর নিহতদের 45.28% মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। দেশে প্রথমবারের মতো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিয়ে এলো আল ওয়াসিয়া বিল ক্যাশ ওয়াকফ হিসাব। এর আওতায় 40 বছর বা তার তদূর্ধ্ব বয়সের যে কোনো সচ্ছল ব্যক্তি জীবিত অবস্থায় ওয়াকফকৃত টাকার মুনাফার অংশ ভোগ করতে পারবেন, আর মৃত্যুর পর অর্জিত মুনাফা থেকে ইহকালীন ও পরকালীন কল্যাণে ব্যয় করার জন্য ওসিয়ত করে দিতে পারবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন এই হিসাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ ফোরকানুল্লাহ ও কোম্পানির সচিব আব্দুল হান্নান খান। ঈদুল আজহা সামনে রেখে শুরু হলো ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-এর আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন, যার মধ্যে রয়েছে মিলেনিয়ার হওয়ার সুযোগ, ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য সুবিধা। এ উপলক্ষে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে স্বাস্থ্যবিধি মেনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। অনলাইনে সারা দেশের ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্বকাপ বাছাই পর্বের 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। প্রাথমিক ক্যাম্পে ডাকা 28 জনের মধ্য থেকে চূড়ান্ত দলে রাখা হয়েছে 25 জনকে। এর মধ্যে টিকে গিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলামের জায়গায় অনেকদিন পর ফেরা রাসেল মাহমুদও। চূড়ান্ত দলে রাখা হয়েছে করোনায় আক্রান্ত মোহাম্মদ ইব্রাহিমকেও। চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয়েছে উইঙ্গার সাদউদ্দিনকে, আর পাসপোর্ট জটিলতায় ছিটকে পড়েছেন ডিফেন্ডার রেজাউল রেজা। সোমবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে 3, 7 ও 15 জুন আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে লাল সবুজদের 3টি ম্যাচ। শেষ করছি বিলীন হতে যাওয়া ডাকপিয়নদের খবর জানিয়ে। কেমন আছেন কবি সুকান্তের রানাররা? মোবাইল SMS, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইমেইলের যুগে ব্যক্তিগত চিঠির চাপ কমলেও দাপ্তরিক চিঠি নিয়ে অফিসে অফিসে ছুটছেন রানার বা ডাকপিয়নরা। তবে ভালো নেই তারা। বেতন যা পান তাতে অর্থকষ্টেই দিন কাটে ডাকপিয়নদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের রানারের মতোই দায়িত্ববোধ নিয়ে খবরের বোঝা হাতে ছুটে চলেন ডাকপিয়ন ইয়াকুব। 18 বছর ধরে খবরের বোঝা হাতে ছুটছেন তিনি। পায়ে হেঁটে, কখনো বা ভবনের 6 তলায় উঠে চিঠি পৌঁছে দিচ্ছেন ইয়াকুব। ডাকপিয়ন ইয়াকুবের পরিবার থাকে গ্রামে। এলাকা ভিত্তিক চিঠি বাছাই করে পৌঁছে দেয়া, স্বাক্ষর সংগ্রহ করার গুরুত্বপূর্ণ দায়িত্বটি তার কাঁধে। বেতন কম, দিন কাটে তার অর্থকষ্টে। এই অল্প টাকা বেতনে আমার চলতে খুব কষ্ট হয়। যাতায়াত ভাড়া, যাওয়া আসা। সাইকেল নিয়েছিলাম, সাইকেল চুরি হয়ে জায়গা, 4 তলা 5 তলায় উঠলে আমার কষ্ট হয়। সাইকেল নিয়ে জায়গা, চিঠি নিয়ে জায়গা, এবং পায়ে হেঁটে আমি কষ্ট করে চিঠি বিলি করি। আমি সকাল 10টা, 10:30 এলাকায় বের হই, 4টা, 4:30, 5টার ভিতরে বেশি ঢুকি। বেশিরভাগ বাসায় লেটার বক্স থাকে না,
তারপর মোবাইল নাম্বার দেয় না, মোবাইল নাম্বার কল দিলে কয় কেন কল দিছেন। প্রশ্ন হলো 6 জন, তার ভিতরে 2 জন ইডি কর্মচারী আর 4 জন ডিপার্টমেন্টাল। ডাক ব্যবস্থার শুরুর পর বহুদিন রানাররা মানুষের অতি দরকারি মূল্যবান খবরাখবর পৌঁছে দিত। এখন ব্যক্তিগত চিঠি আদান প্রদান খুব একটা না থাকলেও দাপ্তরিক চিঠি বিলির কাজ বেড়েছে। দীর্ঘদিন ধরে পোস্টম্যান এই পদে নিয়োগ নাই, সে কারণে আমাদের অনেক ক্ষেত্রেই এটা সামলানো খুব মুশকিল হয়ে যায়। আমরা সবসময় মানে খুব কষ্টসাধ্য হয়ে যায় আমাদের এই চিঠিগুলো শর্ট করে, চিঠি পরিমাণ হিউজ পরিমাণ। সারা দেশে ভাতাপ্রাপ্ত প্রায় 24,000 রানার বা ডাকপিয়ন রয়েছে, যাদের অবস্থা করুণ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রোজিনা, ন্যায় বিচার নিশ্চিতে সচেষ্ট থাকবে সরকার। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, 26 মে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বিলম্ব, করোনায় নতুন মৃত্যু 28, বাড়ল বিধিনিষেধের মেয়াদ। এবং ওয়ানডে সিরিজে টাইগারদের শুভ সূচনা, মেহেদী মিরাজের ঘূর্ণিতে লঙ্কানদের হার। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।